নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে 6 নম্বর মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের দাগের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক, বস্তুর দৈর্ঘ্য মাপার একক হলো, এটা হবে অপশন সি মিটার। একের দুই, বস্তুর উষ্ণতা মাপার একক হলো, এটা হবে অপশন বি কেলভিন। একের তিন, লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে, এটা হবে অপশন বি স্টেইনলেস স্টিল তৈরি করা হয়। একের চার, জলের গভীরতা বাড়লে চাপ, এটা হবে অপশন এ বাড়ে। একের পাঁচ, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এটা হবে অপশন সি অনুচক্রিকা। একের ছয়, ড্রপার ব্যবহার করে পেনে কালি ভরা সম্ভব হয় যে কারণে, তা হলো, এটা হবে অপশন সি বায়ুমণ্ডলীয় চাপ। একের সাত, মার্বেল পাথর হলো এক ধরনের, এটা হবে অপশন এ পরিবর্তিত শিলা। একের আট, বায়ুর চাপ মাপার যন্ত্রটি হলো, এটা হবে অপশন এ ব্যারোমিটার। একের নয়, একটি আগ্নেয় শিলার উদাহরণ হলো, এটা হবে অপশন বি গ্রানাইট। একের দশ, অচল অস্থিসন্ধি দেখা যায়, এটা হবে অপশন ডি এদের কোনোটিই নয়। এরপর দুইয়ের দাগের বলেছে এক কথায় উত্তর দাও। দুইয়ের এক, খনিজ তেলের প্রধান উপজাত দ্রব্য কি? উত্তর হবে পেট্রোল। দুইয়ের দুই, 1 পাউন্ড সমান কত গ্রাম? উত্তর হবে 454 গ্রাম। দুইয়ের তিন, পতাকায় হাওয়া লাগলে তাতে ঢেউ খেলে, ঘটনাটি বিজ্ঞানের কোন নীতির উদাহরণ? উত্তর হবে বার্নৌলির নীতির উদাহরণ। দুইয়ের চার, দাঁতের সাদা ছোপের কারণ কি? উত্তর হবে শরীরে মাত্রাতিরিক্ত ফ্লুরাইড সঞ্চিত হলে দাঁতে সাদা ছোপ পড়ে। দুইয়ের পাঁচ, কোনো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? উত্তর হবে সাধারণ তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লার সাহায্যে বস্তুর ভর মাপা হয়। দুইয়ের ছয়, একটি টানা বলের উদাহরণ দাও। উত্তর হবে দরজা টেনে খোলার সময় টানা বল প্রয়োগ করা হয়। দুইয়ের সাত বলেছে ম্যাগমা কাকে বলে? উত্তর হবে ভূগর্ভের অভ্যন্তরে একটা নির্দিষ্ট গভীরতায় থাকা অত্যন্ত উত্তপ্ত তরল শিলাকে ম্যাগমা বলে। দুইয়ের আট, দুটি সবুজ জ্বালানির উদাহরণ দাও। উত্তর হবে দুটি সবুজ জ্বালানি হলো সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এবং এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। দুইয়ের নয়, শ্বেত রক্তকণিকার কাজ কি? উত্তর হবে শ্বেত রক্তকণিকার কাজ হলো দেহে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, অর্থাৎ শরীরে কোনো বিজাতীয় বস্তু বা অ্যান্টিজেন প্রবেশ করলে সেগুলিকে ধ্বংস করা। দুইয়ের দশ, ত্রিপত্রক কপাটিকার কাজ লেখো। উত্তর হবে ত্রিপত্রক কপাটিকার কাজ হলো ডান অলিন্দ থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান নিলয়ে একমুখীভাবে প্রবেশে সাহায্য করা। এরপর তিনের দাগের বলেছে শূন্যস্থান পূরণ করো। তিনের এক, 1 ঘন্টা গড় সৌরদিনের ড্যাশ অংশ। উত্তর হবে 1/24। তিনের দুই, তামা ও টিন মিশিয়ে ড্যাশ সংকর ধাতু তৈরি করা হয়। উত্তর হবে ব্রোঞ্জ। তিনের তিন, লোহার প্রধান আকরিক হলো ড্যাশ। উত্তর হবে হেমাটাইট। তিনের চার, তরলের ড্যাশ যত বাড়ে ঘর্ষণ তত কম হয়। উত্তর হবে ঘনত্ব। তিনের পাঁচ, বল সমান চাপ গণিত ড্যাশ। উত্তর হবে ক্ষেত্রফল। তিনের ছয়, সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ড্যাশ পরিমাপ করা হয়। উত্তর হবে ভর। এরপর চারের দাগের বলেছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। চারের এক, স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের খাদ্য গ্রহণ করা উচিত কেন? জাইগান্টিজম কেন হয়? উত্তর হবে খাদ্যের মাধ্যমে আমরা দেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন ও ক্ষয়পূরণের জন্য দরকারি শর্করা, প্রোটিন, ফ্যাট গ্রহণের পাশাপাশি দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল প্রকারের মৌল উপাদানের পাশাপাশি অত্যাবশ্যকীয় ভিটামিনগুলি পেয়ে থাকি। তাই স্বাভাবিক পুষ্টির জন্য আমাদের খাদ্য গ্রহণ করা উচিত।
এর দ্বিতীয় অংশটার উত্তর হবে সোমাটোট্রফিক বা গ্রোথ হরমোনের অধিক ক্ষরণের জন্য জাইগেন্টিজম রোগ হয়। এরপর 4-2 বলেছে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয়, উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। উত্তর হবে আমরা যখন জুতো পরে রাস্তা দিয়ে হাঁটাচলা করি তখন রাস্তার উপরিতলের সঙ্গে জুতোর তলদেশের ঘর্ষণ ক্রিয়া ঘটে, ফলে জুতোর তলদেশের ক্ষয় হয়। আবার দরজায় লাগানো নতুন খিলকবজাগুলি ভীষণ শক্ত হয়, কিন্তু দীর্ঘদিন সেগুলির ব্যবহারের জন্য ঘর্ষণজনিত ক্ষয়ের ফলে সেগুলি আলগা হয়ে যায়। এরপর 4-3 বলেছে রক্তের প্রধান 3টি কাজ লেখো। উত্তর হবে লোহিত রক্তকণিকার কাজ হলো শরীরের আনাচে কানাচে অক্সিজেন সরবরাহ করা, শ্বেত রক্তকণিকার কাজ হলো দেহের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, অর্থাৎ কোনো বিজাতীয় বস্তু বা অ্যান্টিজেন শরীরে প্রবেশ করলে তাকে ধ্বংস করা, আর অনুচক্রিকার কাজ হলো কেটে যাওয়া স্থানে রক্ত জমাট বাঁধিয়ে রক্ত পড়া আটকানো। এরপর 4-4 বলেছে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন। উত্তর হবে সাগর, মহাসাগর ও হ্রদের তলদেশে স্তরে স্তরে পলল সঞ্চয়ের সময় উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহগুলি তাতে চাপা পড়ে দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ চাপ ও তাপের কারণে সেগুলির রাসায়নিক পরিবর্তন ঘটে প্রস্তরীভূত হয়ে জীবাশ্মের সৃষ্টি হয়, তাই পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। এরপর 4-5 বলেছে নদীর বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন। উত্তর হবে নদী বাঁধের মধ্যে সঞ্চিত থাকা জলের গভীরতা বৃদ্ধির সাথে সাথে জলের চাপ ক্রমশ বৃদ্ধি পায়, তাই বাঁধের তলদেশে জলের অধিক চাপ সহ্য করার জন্য বাঁধের তলদেশ চওড়া করা হয়। এরপর 4-6 বলেছে খাদ্য শৃঙ্খল কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে কোনো একটি বাস্তুতন্ত্রে পর্যায়ক্রমে খাদ্য খাদকের সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় খাদ্য শৃঙ্খল। উদাহরণ হলো ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করছে ফড়িং, ফড়িংকে ব্যাঙ, ব্যাঙকে খাদ্য হিসেবে গ্রহণ করছে সাপ এবং সাপকে খাদ্য হিসেবে গ্রহণ করছে ময়ূর। এরপর 4-7 বলেছে চাপের সংজ্ঞা দাও। প্রমাণ বায়ুচাপ বলতে কি বোঝায়, বার্নৌলির নীতিটি লেখো। উত্তর হবে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে। 76 সেমি উচ্চতার পারস্তম্ভের চাপকে বলে প্রমাণ বায়ুচাপ। এরপর 4-8 বলেছে সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলা হয় কেন। উত্তর হবে সৌরশক্তির ভাণ্ডার হলো অফুরন্ত, অর্থাৎ যথেচ্ছ ব্যবহার সত্ত্বেও এর ভাণ্ডার নিঃশেষ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাই সৌরশক্তিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি বলে। এরপর 4-9 বলেছে স্তম্ভ মেলাও। দেখো 9-1 বলেছে দৈর্ঘ্য, এটা হবে অপশন বি আলোকবর্ষ। 2 ভর, এটা হবে অপশন সি কিলোগ্রাম। 3 সময়, এটা হবে অপশন এ সেকেন্ড। এরপর 4-10 বলেছে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে, বৃদ্ধির হার বলতে কি বোঝায়। উত্তর হবে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় অক্সানোমিটার যন্ত্র দিয়ে। বৃদ্ধির হার বলতে বোঝায় সময়ের সাপেক্ষে বৃদ্ধির পরিমাপকে, অর্থাৎ বৃদ্ধির হার সমান বৃদ্ধি বাই সময়। এরপর 4-11 বলেছে মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে যে সকল প্রাকৃতিক বা ভৌত রাশিগুলি অন্য কোনো রাশির উপর নির্ভর করে না, বরং অন্য রাশিগুলি তাদের উপর নির্ভরশীল, তাদের মৌলিক বা প্রাথমিক রাশি বলে, যেমন দৈর্ঘ্য, ভর ও সময়। এরপর 4-12 বলেছে ফুসফুসের সমস্যার লক্ষণগুলি লেখো। উত্তর হবে ক অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়া, খ দিনের বিভিন্ন সময় কাশি হওয়া ও কাশির সঙ্গে রক্ত পড়া, গ শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হওয়া ও বুকে ব্যথা অনুভব করা। এরপর 4-13 বলেছে মানুষের হৃৎপিণ্ডের একটি চিত্র অঙ্কন করে কমপক্ষে 3টি অংশ চিহ্নিত করো। তোমরা দেখো এই ছবিতে ডান অলিন্দ, ডান নিলয় এবং বাম অলিন্দ। এই ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।